আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকালকে ২রা আগস্ট বাংলাদেশের বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন দল, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন জুলাই গণ আন্দোলন বা জুলাই জাগরণ বা জুলাই বর্ষপূর্তি পালন করেছে। শাহবাগে জাতীয়তাবাদী ছাত্র দল বিরাট বড় এক শোডাউন করেছে, প্রচুর মানুষ হয়েছে। অনেকদিন পর ছাত্র দলের একটি জনসমাবেশ মানুষকে বেশ আকৃষ্ট করেছে। অনেক অনেক মানুষ হয়েছে সেখানে। তাদের সেই জনসভার নাম দেওয়া হয়েছিল, টাইটেল দেওয়া হয়েছিল জুলাই আগস্ট গণজাগরণের শোক ও বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠান। বেশ সাকসেসফুল একটা অনুষ্ঠান হয়েছে, আপনারা সবাই দেখেছেন। অনেক বড় বড় নেতারা সেখানে বক্তৃতা করেছেন এবং ভার্চুয়ালি তারেক রহমান লন্ডন থেকেও ভার্চুয়ালি যোগ দিয়েছেন। তাদের সবার এই যে টাইটেল দেয়া অনুষ্ঠানটি জুলাই আগস্ট গণজাগরণের শোক এবং বিজয় দিবসের বর্ষপূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানটি করা হয়েছে, সেখানে আমরা যেটা মূল বিষয় পেলাম সেটা হলো নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে। ওখানে আমরা এই জুলাই আগস্ট শহীদদের নিয়েও খুব একটা আলোচনা শুনিনি, জুলাই আগস্টের গণহত্যা নিয়েও খুব একটা আলোচনা শুনিনি, সামনের যে বিচার বা সংস্কার নিয়েও কোনো আলোচনা শুনিনি। টাইটেল একরকম দেওয়া হয়েছে, অনুষ্ঠান অন্যরকম করে করা হয়েছে। যে অনুষ্ঠান দেখলে আপনি বুঝতে পারবেন এটা একটা নির্বাচনী প্রচারণা। বা এই যে অনুষ্ঠানটা তারা করেছে জুলাই আগস্টের শহীদ বা যারা অংশগ্রহণ করেছিল সেই যে সমস্ত আহত জুলাই আগস্টের সৈনিক আছেন তাদের কোনো বেনিফিট হয়নি। বেনিফিট হয়েছে বিএনপির, বিরাট একটা শোডাউন হয়েছে এবং ইলেকশনের জন্য তাদের এই যে জনসভাটা এটা বেশ কাজে দেবে। পাশাপাশি আরেকটা জনসভা ছিল বা একটা জনজমায়েত ছিল, সেটা হলো এনসিপির। আমরা যদি এনসিপির সেই জনসভার দিকে তাকাই তাহলে তুলনামূলকভাবে অনেক কম মানুষ হয়েছে। এটা নিয়ে অনেক আলোচনা আছে, অনেক তর্ক বিতর্ক আছে। অনেকেই বলছেন জামাত বা শিবিরের সাথে একটা যে ইদানিংকালে দ্বন্দ্ব হয়েছে লাহিদদের সাথে, সাদেক কাইয়ুম বা শিবিরের সাথে, তারই প্রতিফলন হয়তোবা এটা, এবং তার জন্য হয়তোবা জামাত শিবিরের কোনো সাপোর্টাররা এখানটায় আসেনি, যার জন্য তাদের জনসংখ্যা তুলনামূলকভাবে বিএনপির চাইতে অনেক কম। এটা নিয়ে অনেকে আশাহত হয়ে গেছেন। আমি একটা কথাই বলতে চাই, রাজনীতিতে কোনো শেষ কথা নেই। এই অনুষ্ঠানে মানুষজন হয়নি, পরবর্তী অনুষ্ঠানে হবে। কারণ আপনারা জানেন শিবিরের সাথে একটা ঠান্ডা লড়াই চলছে। অনেকেই বলছেন এটা এদের রাজনৈতিক কৌশল, কিন্তু তাদের যে অনুষ্ঠানটি ছিল জুলাই আন্দোলন নিয়ে, জুলাই আহত নিহত শহীদদের নিয়ে আলোচনা, সংস্কার নিয়ে আলোচনা বা বিচার নিয়ে আলোচনা, এই সমস্ত বলা হবে বলে ওখানটায় যখন মানুষজনকে ডাকা হয়েছে, আমরা শুধু দেখলাম জুলাই আগস্টের এই অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নির্বাচনী ইশতেহার হিসেবে ওনারা দিলেন কি কি করলে, কি কি করবে এবং কি কি করলে বা তারা নির্বাচনে পাশ করতে পারলে তারা কি কি কাজ করবেন। এই অনুষ্ঠানেও শহীদদের নিয়ে খুব একটা আলোচনা হয়নি। যেভাবে নাম দেওয়া হয়েছে জুলাই জাগরণ, যেভাবে নাম দেওয়া হয়েছে জুলাই গণ অভ্যুত্থান, আমরা অনুষ্ঠানে গিয়ে দেখলাম এখানে শুধুমাত্র তারা তাদের ইশতেহারগুলাই প্রচারণা করেছেন। আবার যদি পাশাপাশি আপনি সোহরাওয়ার্দী উদ্যানে যান, সেখানে গিয়ে আপনি কি দেখছেন? আপনি গিয়ে দেখছেন 1 আগস্ট থেকে 4 আগস্ট পর্যন্ত, মানে আজকে পর্যন্ত ওনারা একটা জুলাই আগস্টের স্মৃতিচারণ নিয়ে বিরাট বড় এক ক্যাম্পাস খুলে ওখানে বিভিন্ন রকম ছবি, প্ল্যাকার্ড, পোস্টার, স্ট্যাচু দিয়ে গান করে এবং ছোট ছোট নাটিকা করে আমাদের জুলাইকে ধারণ করছেন শিবির, ইসলামিক ছাত্র শিবিরের সাংস্কৃতিক সংগঠন সাইমন শিল্পী গোষ্ঠী এই অনুষ্ঠানটা করছে, যেটা দেখলে আপনি চোখের পানি ধারণ করে রাখতে পারবেন না। কি নাই সেখানে? পুরো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যে সমস্ত ঘটনা ঘটেছে এই আন্দোলনের সময় 24 জুলাই আগস্টে, সব কিছু তারা গ্রাফিতি, স্ট্যাচু, ছবির মাধ্যমে, ডকুমেন্টারির মাধ্যমে, গানের মাধ্যমে, নাটিকার মাধ্যমে প্রকাশ করছে। প্রতিটি গ্রাফিতি, প্রতিটি স্ট্যাচু কথা বলছে। বন্ধুরা, আপনাদেরকে মনে করিয়ে দিবে মুগ্ধের কথা, আপনাদেরকে মনে করিয়ে দিবে সাইদের কথা।
এছাড়াও আপনারা জানতে পারবেন আরও অজানা অনেক সৈনিকের কথা, যেমনটি ইমতিয়াজ, শাকিল, আসিফ, কিভাবে তাদের হত্যা করা হয়েছে। আমি একটা কথা বলতে চাই বন্ধুরা, ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির সম্পর্কে অনেকেরই একটা নেগেটিভ ভাব আছে। বাংলাদেশে অনেকেই বলেন ইসলামী ছাত্র শিবির রক্কাটা একটা সংগঠন। আপনি যদি ধরতে যান তাহলে দেখবেন বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে অর্গানাইজড, সবচাইতে শক্তিশালী একটি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। আপনি ইচ্ছা করলে ইসলামী ছাত্র শিবিরের কোনো সদস্য হতে পারবেন না। আমি যেমন ধরুন, আমি কালকে গিয়ে এনসিপির মেম্বার হয়ে গেলাম, বা আপনি গিয়ে বিএনপির মেম্বার হয়ে গেলেন, যে কেউ যে কোনো জায়গায় মেম্বার হতে পারে, কোনো বাধা নেই। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের মেম্বার যদি আপনি হতে চান, তাহলে আপনাকে অনেকগুলো স্টেপ পার হতে হবে। প্রথমেই আপনাকে হতে হবে তাদের সমর্থক, তাদের নির্ধারিত ফর্মে আপনার নাম, ঠিকানা ইত্যাদি পূরণ করতে হবে। তারপর তারা সেটা বিবেচনা করবেন। আপনি সমর্থক হন, সমর্থক হিসেবে থাকবেন, সেই ফর্ম যদি অ্যাকসেপ্টেড হয়, তারপর আপনি হবেন কর্মী। কর্মী হিসাবে আপনার কর্মাদি দেখাতে হবে। যদি কর্মী হিসাবে আপনি আপনার সমস্ত কর্মাদি দেখাতে পারেন যে আপনি সত্যি সত্যিই একজন কর্মী হতে চান ইসলামী ছাত্র শিবিরের, তাহলে আপনাকে কর্মী থেকে তারা সাথী বানাবে। সেই সাথী হিসেবে অনেকদিন কাজ করবার পর আপনাকে তারা সদস্য বানাবে। আপনি যদি ইসলামী ছাত্র শিবিরকে দেখতেও না পারেন, আপনি যদি তাদেরকে টোটালি হেট করেন, তবু আপনাকে বলতে হবে এমন সুন্দর সিস্টেমে কোনো ছাত্র সংগঠনের সদস্য হওয়া বাংলাদেশই নয় শুধু, আমার বলে বিশ্বের খুব কম দেশেই আছে। ইসলামী ছাত্র শিবিরের ব্যাকগ্রাউন্ড অনেক লম্বা, আপনারা সবাই জানেন। সেই পাকিস্তানি আমল থেকে পাকিস্তানি ছাত্র শিবির ছিল, সেটা তারপর স্বাধীনতা যুদ্ধের সময় বিভিন্ন কারণে আপনারা জানেন বিভিন্নভাবে ইসলামী ছাত্র শিবির বা জামায়াতে ইসলাম ব্যান্ড হয়ে গিয়েছিল। এরপর 1977 সালে ইসলামী ছাত্র শিবির আবার ঢাকা ইউনিভার্সিটি সেই মসজিদে মাত্র 6 জন সদস্য নিয়ে জনাব কাশেম আলী সাহেব এই সংগঠনটাকে শুরু করে। আজকে সেই ইসলামী ছাত্র শিবির এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, এদেরকে বলতে হবে ইসলামী ছাত্র শিবিরই সেরা ছাত্র দল। এদের বিভিন্ন কর্মকাণ্ড আপনাকে মুক্ত করবে। আপনারা জানেন এই বিগত আন্দোলনে এদের প্রচুর ভূমিকা ছিল, যা তারা কখনো প্রচার করতে যায়নি। অনেক ইসলামী ছাত্র শিবিরের অনেক সদস্য ইন্তেকাল করেছেন, আহত হয়েছেন, নিহত হয়েছেন। ওনারা সেটার লিস্ট পর্যন্ত করেননি, কারণ তারা বলতে যাচ্ছে আমরা লিস্ট করে মানুষকে দেখাতে চাই না আমাদের কতজন সদস্য প্রাণ দিয়েছে। কিন্তু আমরা জানি, মানুষ জানে, ইসলামী ছাত্র শিবির যদি সেই আন্দোলনে পুরোপুরিভাবে অংশগ্রহণ না করতো, তাহলে হয়তোবা আমরা আজকের যে স্বাধীনতা বলি, বিপ্লব বলি, যে অভ্যুত্থান বলি, হয়তোবা সাকসেস হতে পারতাম না। এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। শেখ হাসিনা নিজেই তো বলেছে ইসলামী ছাত্র শিবিরই একমাত্র দল যারা এগুলো করছে, যার জন্য তাকে তার 7 দিন আগেই ব্যান করে দেওয়া হয়েছিল। ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা এনে আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। আপনারা অনেকেই হয়তো জানেন যে সেই আন্দোলনের সময় ইসলামী ছাত্র শিবিরের ভার্চুয়ালি কীভাবে তাদের ভূমিকা ছিল। এরা এমন একটা নেটওয়ার্ক তৈরি করেছিল যে এদের কাউকে সে ডিবি হারুন বা সরকারের কোনো ডিজিএফআই, এসবি, ডিবি ওদেরকে ধরতে পারেনি। এরা সমস্ত সাইবার এরিয়া থেকে বাইরে ছিল, নিজেদেরকে বাঁচিয়ে রেখেছিল। কেউ জানতোই না এরা কোথা থেকে এগুলো করছে। কতটুকু ট্যালেন্টেড হলেই এগুলো করা সম্ভব। প্রতিটি ছেলে ট্যালেন্টেড। এই যে আজকের অনুষ্ঠানটা বা 1 আগস্ট থেকে 4 আগস্টের পুরো অনুষ্ঠানটা আমি দেখে রীতিমতো ফ্যান হয়ে গেছি। ছাত্র শিবির শুধুমাত্র এই 1 আগস্ট থেকে 4 আগস্ট পর্যন্ত যে অনুষ্ঠানটা করছেন, যে গ্রাফিতিগুলো দেখাচ্ছেন, যে ঘটনাবহুল চিত্রগুলো মানুষের কাছে তুলে ধরছেন, শুধু এটাই নয়, এর আগে এরা শাহবাগের জাদুঘরে জুলাই প্রদর্শনী করেছে, সেমিনার করেছে আমাদের এই জুলাই আন্দোলন নিয়ে। এদের আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে বা 3 দিন যাবৎ যে অনুষ্ঠানটা হচ্ছে, সেটা যে ব্যক্তিটি দেখেছেন, যে বাঙালি দেখেছেন, সেই প্রশংসা করতে বাধ্য হয়েছেন। এদের ব্রেইন, এদের প্রজ্ঞা, এদের ভাবনা এমনভাবে আমাদের মনে গেঁথে দিয়েছে যে প্রতিটি মানুষ সে যে দলই করুক তাকে প্রশংসা করতেই হবে। আপনারা হয়তো জেনে গেছেন এতক্ষণে বাংলাদেশের বর্তমান যে সাংস্কৃতিক উপদেষ্টা আছেন মুস্তফা সরোয়ার ফারুকী,
উনিও এটা দেখেছেন এবং ভূয়সী প্রশংসা করেছেন। প্রশংসা করতেই হবে। মুস্তাফা সরোয়ার ফারুকী সিনেমার মানুষ, সে বোঝে কীভাবে মানুষের মনের মধ্যে আপনার কথাটাকে ঢুকিয়ে দেওয়া যায়। আমরা সেইখানে গিয়ে আমি শুনেছি, যারা দেখে এসছে আমাকে টেলিফোনে বলেছে, আয়না ঘরের সামনে যে ভয়াবহ মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করেছে, সেখানে গেলে যে কোনো মানুষের গায়ে কাঁটা দিয়ে দেয়, মানুষকে নাকি মনে করিয়ে দেয়। আমাকে সুইডেনে একজন ফোন করে বললো, মানুষকে মনে করিয়ে দেয় হিটলারের সেই যে অত্যাচারের দিনগুলো, মানুষকে মনে করিয়ে দিয়ে পৃথিবীর যে সমস্ত জায়গায় ফ্যাসিবাদরা যে ধরনের অত্যাচার করেছেন, তাদেরই একটা প্রতিফলন ওরা বাংলাদেশে এই সরোয়ার দুধদলে নিয়ে এসছেন। এদেরকে প্রশংসা না করে আপনি পারবেন না, এদেরকে সেরা দল না বলে আপনি পারবেন না। এদের আগ্রহ, এদের একাগ্রতা, এদের নিষ্ঠা, এদের দলের প্রতি ডিভোশন, যেটা অন্য কোনো দলের নেই। এরা চাঁদাবাজি করে না, আপনি যেভাবেই বলেন, এরা চাঁদাবাজি করে না, এরা কারো সম্পত্তি খাবার চিন্তা করে না, এরা নিজেরা কামাই করে, এরা কারোর উপর ডিপেন্ডেন্ট না। এদের পরিচয় শুধু মাত্র রাজনীতি করা নয়, প্রত্যেকটি শিবিরের সাথী হোক, কর্মী হোক, সদস্য হোক, সবারই একটা নিজস্ব ইনকাম আছে, কোনো বাজে নেশায় নেই, সেটাও আপনারা জানেন। ভিডিওটি শেষ করবার আগে ছোট্ট একটা গল্প বলে শেষ করছি। আপনারা অনেকে হয়তো জানেন, জামাত ইসলামের যে 19শে জুলাই অনুষ্ঠানটা হয়েছিল, মহাসমাবেশটা হয়েছিল সরোয়ার দুধদলে, আপনারা অনেকে হয়তো শুনেছেন গল্পটি। একজন দরিদ্র সিগারেট বিক্রিওয়ালা, সেই সিগারেট বিক্রেতা অনেক আশা করে 4,000 টাকা ধার করে সে 4,000 না 4,500 টাকার সিগারেট কিনে সে সেই অনুষ্ঠানে গেছে, সেই মহাসমাবেশের কাছে গেছে। তার আশা এত মানুষ হচ্ছে, কারণ এর আগে ইসলামী আন্দোলনেও প্রচুর মানুষ হয়েছিল এবং সে শুনছিল যে এখানে ইসলামী আন্দোলনের চেয়েও বেশি মানুষের সমাগম হবে। উনি সেই আশায়, সেই ভরসায় অনেকগুলো টাকা ধার করে সিগারেট বিক্রি করবার জন্য সেই জায়গায় গিয়ে দোকান পেতে বসেছিলেন। আমরা তার ইন্টারভিউ দেখেছি অনেকেই, ওখানে সে বলছে 4,500 টাকার সিগারেটের মধ্যে উনি 500 টাকার সিগারেটও বিক্রি করতে পারেননি। তাকে যখন সাংবাদিক জিজ্ঞেস করলো কেন, বললো স্যার এরা তো কেউ সিগারেটই খায় না, এরা তো সব ভালো মানুষ, বিড়ি সিগারেট কিচ্ছুই খায় না। এই হলো ছাত্র শিবির বা ইসলামী দল যারা করেন তাদের মন মানসিকতা। আপনি এই দলটাকে কোনোভাবেই ছোট করে দেখতে পারবেন না, তাহলে আপনি ভুল করছেন, আপনি অন্যায় করছেন। আমি আবারও বলছি, ছাত্র শিবিরই সেরা ছাত্র দল। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। আল্লাহ হাফেজ।